সংস্কার না হলে কিন্তু চাঁদাবাজি চলবে। কিন্তু আমরা চাচ্ছি না সংস্কার, আমরা চাচ্ছি নির্বাচন। যার কারণে কিন্তু চাঁদাবাজি চলছে। যে একটা চাকরির ফি আমার ৳৫০০ ৳১,০০০ এটা অনেক। আবার যে ছেলেটা রংপুর থেকে চাকরি পরীক্ষা দিতে আসবে বা চট্টগ্রাম থেকে তার যাতায়াত ভাড়া একটা অনেক কিন্তু ছিল। যে এখানে থেকে কিন্তু আমরা ৳৫০ ৳১০০ এবং ৳২০০ র জায়গায় নিয়ে এসেছি। এটা একটা অন্যতম একটা সংস্কার। ইউনিভার্সিটি গুলোতে কিন্তু অনেকটাই সংস্কার হয়েছে। যে আমরা ঢাকা ইউনিভার্সিটির কথা যদি চিন্তা করি, ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্ট দাসে পরিণত হয়েছিল যে দূতদের কাছে জাস্ট একটা সিটের জন্য, সিটের রাজনীতির জন্য। সবাই চেয়েছিলাম বিপ্লবী সরকার বা অন্যান্য যে রাজনৈতিক দল বা যারা আছে তারা আচ্ছা। কিন্তু প্রকাশ করছে অন্তর্বর্তীকালীন এবং আমরা জাতীয় সরকার গঠনও করার কিন্তু করতে চেয়েছিলাম। কিন্তু সেটা কিন্তু করতে দেওয়া হয়নি। আওয়ামী লীগের রাজনীতি করা অধিকার নেই এই বাংলার বুকে। কারণ যে রাজনৈতিক দল আমার ২,০০০ মানুষকে মারে, আবার হাজার, হাজার মানুষকে পঙ্গুত্ব বরণ করার জন্য অর্ডার দেয়, তাদের তো অধিকার নেই রাজনীতি করার। আমি যদি রাজনীতি যেহেতু করতেছি, আমি চলবো কিভাবে? আমি তো চলবো চাঁদাবাজি করে। নিরপেক্ষ ভূমিকাই দেখেছি এবং আমরা বলব সেনাবাহিনীর কারণেই সেই বিজয় লাভ হয়েছে। আপনারা যে প্রত্যাশা নিয়ে এই যুদ্ধে ছিলেন, আজকে ৫ মাস অতিবাহিত হলো। কিন্তু নানা রকম আলোচনা সমালোচনা হচ্ছে। বিশেষ করে আপনাদের নিয়েও আলোচনা সমালোচনা হচ্ছে এবং সরকারের কর্মকাণ্ড নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। আপনি পুরো বিষয়টা কিভাবে বিশ্লেষণ করবেন? কোথায় আছি আমরা এই ৫ মাস পরে? আচ্ছা, ধন্যবাদ আমান ভাই। আমরা ৫ মাস অ্যা অনেক দূরেই এসেছি। আমাদের অনেক কিছুই সংস্কার হয়েছে এবং হচ্ছে। হয়তোবা একটু সময় অনেক লাগবে। কিছু সংস্কার কারণ হয়েছে। আমি কি জানতে হ্যাঁ, পারি কি? অনেক কিছু সংস্কার বলতে কি সংস্কার হয়েছে ৫ মাসে? যেমন আমরা যদি শিক্ষা ব্যবস্থার কথা বলি, শিক্ষা ব্যবস্থার অন্যতম একটা মাধ্যম হতেছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে একটা সরকারি চাকরি, যে সরকারি চাকরি থেকে ১ম আমাদের আন্দোলন শুরু হয়েছিল। জি। আমরা যদি আগের দিকে তাকাই, দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন চাকরির আপনার যে ফিটা অনেক বেশি ছিল। যেটা একটা মধ্যবিত্ত এবং আ নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির জন্য একটা অনেক বড় চাপ ছিল। যে একটা চাকরির ফি আমার ৳৫০০ ৳১,০০০ এটা অনেক। আবার যে ছেলেটা রংপুর থেকে চাকরি পরীক্ষা দিতে আসবে বা চট্টগ্রাম থেকে তার যাতায়াত ভাড়া একটা অনেক কিন্তু ছিল। যে এখানে থেকে কিন্তু আমরা ৳৫০ ৳১০০ এবং ৳২০০ র জায়গায় নিয়ে এসেছি। এটা একটা অন্যতম একটা সংস্কার। জি। আবার আমরা যদি বিসিএস কেন্দ্রিকের কথা বলি, যে বিসিএস এর আমরা যে যেটা একটা দাবি দিয়েছি যে ভাইবা মার্ক ১০০ করার। কিন্তু বিগত সালে দেখা গেছে যে যখন ২০০ আপনার ভাইবা মার্ক ছিল, এখানে অনেক স্বজনপ্রীতি হতো। আবার সরকার দলীয় লোককে নেওয়া হতো বিভিন্ন সুপারিশের মাধ্যমে। আবার যদি আমরা দেখি যে এই যে প্রশ্ন প্যাটার্ন বা পিএসসি যে সংস্কার, পিএসসি তেও কিন্তু আমরা আবার নতুন করে নিয়োগ দিয়েছি। এটা একটা অন্যতম সংস্কার। আবার ইউনিভার্সিটি গুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, ইউনিভার্সিটি গুলোতে কিন্তু অনেকটাই সংস্কার হয়েছে। যে আমরা ঢাকা ইউনিভার্সিটির কথা যদি চিন্তা করি, ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্ট দাসে পরিণত হয়েছিল যে দূতদের কাছে জাস্ট একটা সিটের জন্য, সিটের রাজনীতির জন্য। সিটকে কেন্দ্র করে আমাদেরকে দাসে পরিণত করা হয়েছিল গেস্ট রুম কালচার, গণরুম কালচার। সেই গেস্ট রুম এবং গণরুম কালচার কিন্তু আপনার ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গাতে নাই এবং অন্যান্য ইউনিভার্সিটি গুলোতে কিন্তু নাই। আবার রেগিং এর যে সিস্টেমটা এটাও কিন্তু অনেক অংশে দূর হয়েছে। যে শিক্ষা ব্যবস্থায় যদি আমরা সংস্কার করতে পারি, মোটামুটি অনেক জায়গাতেই কিন্তু সংস্কার হচ্ছে। আবার কলিমুল্লাহ স্যার যেহেতু দীর্ঘদিন রংপুরে ছিলেন, কলিমুল্লাহ স্যার সম্ভবত জানবেন যে রংপুর মেডিকেল কলেজে কিন্তু একটা সিন্ডিকেট কাজ করেছিল। এই সিন্ডিকেট বা যারা পরিচালক ছিল তারা সেভাবে কাজ করতে পারত না এই সিন্ডিকেটের ব্রাউজারে। সেখানে আমরা একজন ব্রিগেডিয়ার জেনারেল নিয়ে এসেছি। উনি মোটামুটি এখন ভালো কাজ করছে। এটা কিন্তু একটা সংস্কার। আবার আগের মতো যে চাঁদাবাজি আছে কিন্তু সেই লেভেলের চাঁদাবাজি আছে এখনো। কারণ ওই যে পট পরিবর্তন হয়েছে, মানুষের পরিবর্তন হয়েছে। কিন্তু আবার যদি দেখা যায় যে প্রশাসনিক ক্ষেত্রে অনেকটা রদবদল করার চেষ্টা হয়েছে। আবার বিসিএস কেন্দ্রিক এটা হয়েছে। আবার মেডিকেল সেক্টরেও অনেকটা চেঞ্জ আসতেছে। কিন্তু অনেকেই আবার অসহযোগিতা করতেছে। কারণ সামনে তাদের একটা সুবর্ণ সুযোগ আছে। যে আপনি যেহেতু বললেন যে একটা পক্ষ অনেক ভালো আছে।
আবার আমরা এই যদি আপনি এখন বাজার মূল্যের দিকে দেখেন, বাজার মূল্য কিন্তু অনেক দ্রব্যমূল্যের জিনিসের দাম কিন্তু কমে আসা শুরু না, করেছে। এখনো সহনীয় পর্যায়ে অনেকটুকু সহনীয় পর্যায়ে চলে এসেছে। আজকে ভেজিটেবল দেখলাম কৃষকরা হ্যাঁ, বিক্রি করতে পারছে না। সেটা আবার একটি ভয়ের কারণ হচ্ছে। আজকে দেখলাম ৳২ করে ফুলকপি বিক্রি হচ্ছে বগুড়ার কোনো একটি এলাকায়। এটা কিন্তু কৃষক আবার ক্ষতিগ্রস্ত হবে। কৃষক হ্যাঁ, তাদের পরিবহন খরচ হচ্ছে না। আ আমরা এই অবস্থায় চাই না ৳১০০ করে ফুলকপি বিক্রি হবে। এখানে সিন্ডিকেটে ৳১০০ র ৳৯০ নিয়ে যাবে। আবার ৳২ যখন বিক্রি হবে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই হ্যাঁ, জায়গাটাকে অবশ্যই সরকার নজর দিতে হবে বলে মনে করি। আমাদের সরকার কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন আ সময় বিভিন্ন দিন কিন্তু হচ্ছে যৌথ বাহিনীর আন্ডারে কিন্তু রেড দিচ্ছে। আপনি কারণ কিন্তু অনেক কয়েকদিন আমাদের হচ্ছে যৌথ বাহিনী রেড দিয়েছে বা বিভিন্ন জায়গাতে আমাদের ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে কিন্তু বানজার মনিটরিং সেল একটা গঠন করা হয়েছে। যার কারণে কিন্তু সহনীয় পর্যায়ে এসেছে দ্রব্যমূল্যটা। আবার কিছুদিন আগে এই দ্রব্যমূল্যটা বেশি মানে আমরা যখন সরকার আসলাম তারপরে কিন্তু দ্রব্যমূল্যটা বেশি হওয়ার কারণ ছিল ১৯ টা মতো জেলা আপনার বন্যায় প্লাবিত হয়েছে। এখন বন্যায় যখন প্লাবিত হবে তখন কিন্তু আল্টিমেটলি আমার যে ফসল সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। যার কারণে জি। কিন্তু আমার দ্রব্যমূল্যের নষ্ট হয়ে গেছে এবং চাহিদাটা কিন্তু বেড়ে গেছে। সে জায়গাগুলো কিন্তু পণ্যগুলো নষ্ট হয়ে গেছে। এখন আবার এগুলো উৎপাদন করা এবং বিদেশ থেকে নিয়ে আসা। এটা আপনি কিন্তু মনে করছেন এই সরকার আসলে এই সরকারকে আরো বেশি সময় দিলে অনেক কিছুই সহনীয় পর্যায়ে চলে আসবে বলে প্রত্যাশা করেন হ্যাঁ, আপনি? অবশ্যই। হ্যাঁ, সময় দিতে হবে এবং সকলকে সহযোগিতা করতে হবে। জি। আমি একটু সারমর্ম টানি চাঁদাবাজির বিষয়টা। যে সংস্কার না হলে কিন্তু চাঁদাবাজি চলবে। কিন্তু আমরা চাচ্ছি না সংস্কার। আমরা চাচ্ছি নির্বাচন। যার কারণে কিন্তু চাঁদাবাজি চলছে। আর চাঁদাবাজিটা করতেছে কে? রাজনৈতিক সংস্কার ব্যক্তি। চাচ্ছে না, কারা সংস্কার চাচ্ছে না আপনি বললেন? আর টিভি পত্রিকায় তো আপনি দেখতেই পারবেন যে আ নির্বাচন আগে চাই, নির্বাচন আগে চাই। যারা বলতেছে তারাই আসলে সংস্কার চাচ্ছে না। কারণ যদি সংস্কার চাইতো তাহলে নির্বাচনের থেকে তারা বলতো সবসময় কি সংস্কার চাই, বিচার চাই। এটা একটা পয়েন্ট। আবার তারা বিচারও চাচ্ছে না, তারা কিন্তু ক্ষমা করে দিচ্ছে যে আমরা যারা স্টুডেন্ট ছিলাম, তারা কিন্তু আমরা সর্বপ্রথম বলেছি যে আওয়ামী লীগের রাজনীতি করা অধিকার নেই এই বাংলার বুকে। কারণ যে রাজনৈতিক দল আমার ২,০০০ মানুষকে মারে, আবার হাজার, হাজার মানুষকে পঙ্গুত্ব বরণ করার জন্য অর্ডার দেয়, তাদের তো অধিকার নেই রাজনীতি করার। কিন্তু রাজনৈতিক দলগুলো যারা এখন আছে তারা কি বলতেছে? তারা ক্ষমা করে দিচ্ছে। তাদের পিছনে অবশ্যই তো উদ্দেশ্য আছে। যে কি আমরা যদি ক্ষমা করে দেই তাহলে তো সংস্কার হচ্ছে। আর সংস্কার হলে তো এই যে আমরা চাঁদাবাজি করছি, এই যে আমরা অনিয়মগুলো করছি এগুলোর রাস্তা চিরতরে আমার বন্ধ হয়ে যাচ্ছে। আবার আমি যদি রাজনীতি যেহেতু করতেছি, আমি চলবো কিভাবে? আমি তো চলবো চাঁদাবাজি করে। তাদের যে পয়েন্ট তারা বলতেছে যে আমরা তো তৃণমূল তারা শক্তিশালী না। শক্তিশালী এই যে আপনারা তো তৃণমূলকে গুনতেছেন না। আপনাদের দলের তৃণমূলকে যখন আপনারা গুনবেন না, তখন আপনারা কিভাবে দেশের মানুষকে আপনারা গুনবেন? আপনার তো আগে আপনার দলের তৃণমূলকে গুনতে হবে। তাদের শক্তি আছে কিনা আছে। তাদের উপর ভর করে কিন্তু আপনাদের দল। আপনারা একটা মিছিল করবেন। নেতা থাকে মিছিলে ৩ জন, ৪ জন, ৫ জন। তার পেছনে তাকে কিন্তু কর্মী। এই কর্মীরা যদি না আসে তাহলে কিন্তু নেতার অস্তিত্ব থাকে না। আবার আমরা যদি বলি যে এটা একটা। আবার স্যার কিছুক্ষণ আগে বলল যে ১ম সপ্তাহে। স্যার আমরা ১ম সপ্তাহে আমরা স্টুডেন্টরা সবাই চেয়েছিলাম বিপ্লবী সরকার বা অন্যান্য যে রাজনৈতিক দল বা যারা আছে তারা কিন্তু প্রকাশ করছে অন্তর্বর্তীকালীন এবং আমরা জাতীয় সরকার গঠনও করার কিন্তু করতে চেয়েছিলাম। কিন্তু সেটা কিন্তু করতে দেওয়া হয়নি। কারা করতে দেওয়া হয়নি এটা আপনি হয়নি ভালো কারা, করেই কারা, জানেন। কারা বাধা সৃষ্টি করেছিল? জনাব রাকিব মাসুদ? যারা রাজনৈতিক এখন আছে বড়, বড় রাজনৈতিক দল। কেন এটার কারণ কি যারা থাকতে পারে? এর কারণ কি থাকতে পারে? রাজনীতি জাতীয় তো সরকার তাদের না হয়ে এদের আমরা পিছনে কিন্তু দ বিএনপির কাছ থেকে সবসময় শুনে আসছি আগামীতে জাতীয় সরকার গঠন হবে। সেই স্বৈরাচারী হাসিনা সরকারের সবসময় তাদের দলের প্রধানই বলবো আ জনাব তারেক রহমান আম উনি সবকিছু পরিচালনা করছেন। উনি বলেছেন যে আগামীতে জাতীয় সরকার হবে। জাতীয় সরকার নিয়ে উনার অনেক পরিকল্পনার কথা বলেছেন। কিন্তু আ
এই আগস্টের বিপ্লবের যেটা হলো ৫ তারিখের পরে আমরা তো প্রত্যাশা করেছিলাম সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার হবে এবং সবাই মিলে জাতির সমস্যাগুলো সমাধান করবে। তারপর একটি নির্বাচন হবে। কিন্তু সেখানে জাতীয় সরকার না হওয়ার পিছনে আপনি কি মনে করছেন বিএনপি বাধা সৃষ্টি করেছিল? না, আপনার তো জাতীয় সরকার গঠন করতে গেলে আপনার তো মূল যে জায়গাটা সেটা সংবিধান চেঞ্জ করতে হবে। আপনার এখন আপনার তো সংবিধানের বিষয়টা পরে আসি। সংবিধান এই সরকার কোন সংবিধান আছে? বর্তমান সরকার কোন সংবিধান আছে? পরিবর্তনের বিষয়টা তো এখন আসে না। সংবিধান তো পরে আমরা আগে তো যেটা আপনি বলেন যে ডক্টর ইউনূস সরকার কি কোন সংবিধানের কোন অনুচ্ছেদে তিনি শপথ নিয়েছেন? কোন অনুচ্ছেদে শপথ নেননি, কারণ বিপ্লবীদের কোন তো সংবিধান থাকে না। না তাহলে বিপ্লবী সরকার হলো না কেন? বিপ্লব ওই যে বললাম যে অসহযোগিতা এবং রাজনৈতিক দলগুলো চায়নি যে জাতীয় সরকার গঠন হোক।